তো গাইস, দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ। হ্যাঁ গো, এই ব্যাগগুলো সব আমাদেরই। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর তোমাদেরকে বলেই দেই যে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি শিলং, মেঘালয়। আহ, সাথে গুয়াহাটি সাইট সিনটা করবো আর কামাখ্যা মায়ের কাছে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো যাই হোক, তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমরা চলে গিয়েছিলাম দুর্গাপুর। মানে 25 তারিখে আমরা দুর্গাপুর গেছিলাম আর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস 27 তারিখ 4:55। তো যেহেতু আমরা আগে দুর্গাপুর চলে এসেছি, তো আমরা বর্ধমান থেকে আজ ট্রেনে উঠবো। তো দেখো, দেখতে দেখতে ট্রেন চলে আসলো আর আমরা গুটি গুটি পায়ে উঠে যাব ট্রেনে। আর যেহেতু আমরা অনেক দিনের জন্য ঘুরতে যাচ্ছি, মানে অনেক দিন মানে মোটামুটি 10 দিন, আর শীতকাল, তো প্রচুর প্রচুর জামা কাপড় নিয়েছি। ব্যাগ এতগুলো হয়েছে যে ব্যাগটাকে নিয়ে আমি তো যেতেই পারছি না। আর এখানে দেখো সবাই এত দৌড়াদৌড়ি করছে, ট্রেনটা আসা মাত্র মনে হচ্ছে যে ওদেরকে না নিয়ে চলে যাবে বা কেউ উঠতে পারবে না, এরকম একটা ব্যাপার। আর আমার বর এইদিকে বলছে তোর ভিডিও টিডিও রেখে দে, আগে ঠিকঠাক কর তারপরে। তো আমি বলছি হাই ভাই, রিজার্ভেশন করা রয়েছে তো এতে সমস্যা কী আছে। দেখো এরা দুজন হাই হ্যালো করে ট্রেনে ওঠা শুরু করে দিল। আমি যে পেছনে পড়ে আছি সেটা এদের দেখারই দরকার নেই। আর আমি ভিডিও করতে ব্যস্ত, বলছে তুই এখানে ভিডিও কর, আমরা আবার যেদিন ফিরে আসবো সেই দিনকে আবার এখান থেকে ভিডিওটাও বন্ধ করিস। তো যাই হোক, আমি আবার নিচে নেমেছিলাম একটু খাবার খেতে, খিদে পেয়ে গেছিলো। তো দেখি ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আবার দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। তো টাটা, চলো দেখতে থাকো। তো আমরা ট্রেনে উঠে ঠিকঠাক জায়গা পেয়ে গেলাম আর রাতে আমাদের ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন শুতে যাব বলে রেডি হচ্ছি। তো সবার অবস্থাগুলো দেখো, মানে খাওয়া দাওয়ার পর সবাই ঝিমিয়ে গেছে। তো রাত্রিরে তো আর জেগে থেকে লাভ নেই, চলো ঘুমিয়ে পড়ি। দেখা হবে কালকে সকালে। রাতটা বেশ ভালোই ঘুমালাম, সকালবেলা ঘুম ভেঙে গেল। এখন বাজে 7:30। হঠাৎ করে জানলার পর্দাটা সরিয়ে দেখি বাবা, কিছুই দেখতে পাচ্ছি না, এটা বুঝতেই পারছি না যেটা কী ছিল। তারপরে ভাবলাম আচ্ছা এটা একটা নদী ছিল, কিন্তু দেখো এত পরিমাণে কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর দেখো এখানে না ঠান্ডাটা অনেকটাই কম ছিল আমাদের মানে থেকে। তো সেখানে নর্মাল ড্রেসপত্রই ঠিকঠাক ছিল, সোয়েটার পরার দরকার হচ্ছিল না, বরং আমাদের এই দিকটাতে বেশি ঠান্ডা ছিল। তো যাই হোক, চলো আমাদের নামার সময় হয়ে গেল, তো আমরা নেমে পড়বো। তারপর আমরা নেমে পড়লাম 9:30টার সময়, আর 9:30টার সময়ই আমাদের গাড়ি চলে এসেছিলো গুয়াহাটি স্টেশনে এখানে। তো আমরা উঠে পড়েছি গাড়িতে। কিন্তু দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমাদের আরেকটা গ্রুপ, মানে যেহেতু আমরা ট্রাভেলারের মাধ্যমে গেছিলাম, তো সেখানে আরেকটা গ্রুপ আসছে। তো ওরা এখনও এসে পৌঁছায়নি, ওরা আসছে অন্য এক্সপ্রেস, আর ওটা নামাবে হয়তো বলেছে 11:30, কিন্তু ওটা 11:30, তারপরে গিয়ে 3:30, 7:30 এরকম টাইম হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম এতক্ষণ আমরা কি করব, তখন আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আমাদের লাস্টের দিন গুয়াহাটির সাইট সিনটা ছিল, তো আমরা আজকেই গুয়াহাটির সাইট সিনটা করে নিই। তো আমরা সবাই মিলে আলোচনা করে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে, যে একটু সাইট সিনটা আজকেই করে ফেলি। তো এখন বাজে সকাল 11টা আর 28শে ডিসেম্বর। তো আমরা চলে এসেছি গুয়াহাটির ফেরিঘাটের এখানে। তো আমরা এখন যাব উমানন্দ মন্দির। তো চলো, এখানে টিকিটটা কেটে নিয়েছে। আর যেহেতু দেখো আমরা কিন্তু আগে জানতাম না যে এখানে সরকারিভাবে যাওয়ার ব্যবস্থা আছে। তো যাই হোক, যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল তো আমরা জানতাম না। তো তোমরা যদি কখনো যাও তো ওখানে আগে দেখে নেবে, একটা সরকারি ফেরি মানে সরি লঞ্চ আছে। তো ওখানে যাওয়া আসা দিয়ে 20 টাকা করে 40 টাকা, কিন্তু যেহেতু আমরা জানতাম না তো আমরা বেসরকারি টিকিট কেটেছিলাম। তো আমাদের এক একজনের পার হেড 100 100 200 লেগে গেছিলো। তো চলো এবার যাওয়া যাক গুটি গুটি পায়ে। ওইখানে দেখতেই পাচ্ছ যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, ওই লঞ্চগুলোতেই আমরা যাব। তো এখনও যেহেতু লোক হয়নি তো এখনও যেতে দিচ্ছে না। তো গুটি গুটি পায়ে দেখো বাঁশের সাঁকো দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। তো চলো দেখতে থাকো। তারপর তো এই বাঁশের সাঁকো দিয়ে যেতে যেতে হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখি যে আমার গ্রুপের কেউ নেই। আমি ভাবলাম এ বাবা, এ কাদের সাথে আমি চলে যাচ্ছি। তো পিছন ফিরে দেখলাম যে ও না, আমার বর আছে অনেকটা পেছনে। সে বললো আরে পেছন ফিরে কি দেখিস, সামনের দিকে চল, সামনের দিকে চল। কারণ আমি বাইরে বেরোলে কেমন যেন একটু ভীতু ভীতু হয়ে যায়। আমার বর যদি না থাকে তো আমার মনে হয় যে আমি কিছুই পারবো না, মানে কেমন একটা ভয় ভয় লাগে। যাই হোক, তো এই লঞ্চটার ভেতরে জায়গা আছে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমি ভেতরে যাব না, কারণ ভেতরে গেলে আমি এই
নদীর যে ভিউটা আছে সেটা আমি উপভোগ করতে পারবো না, সেই কারণে আমি ভেতরে যাবো না বলে এক সাইডে দাঁড়িয়ে গেছি। ওরা তো রীতিমতো বলছে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আমি তো কিছুতেই ভেতরে যাব না। তো আগে বাকিরা ভেতরে চলে যাক, আর ওরা বলেছিল যে ওপরে থাকতে দেবে, আগে ভেতরটা পুরো ভর্তি হয়ে গেলে তারপরে। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম ওপরে, আর ভেতরটা ফুল হয়ে যাওয়ার পর ওপরে কয়েকজনকে রাখতে দিয়েছিল, কিন্তু বলেছিল যে বেশি নড়াচড়া করা যাবে না। তো আমরা তো একটু ছবি তুলবো, নড়াচড়া তো হবে, একটু রিলস বানাবো, তো এগুলো তো করতেই হবে। তো যাই হোক, চলো তোমাদেরকে আগে বলি, এই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আসামের গুয়াহাটি শহরের ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই উমানন্দ দ্বীপ বা মন্দির। তো আমরা এখন যাচ্ছি উমানন্দ মন্দিরে। তো আমাদের জার্নি হচ্ছে 10 মিনিটের। আর তোমাদেরকে বলি, বিশ্বের সবথেকে ছোট জনবসতিপূর্ণ দ্বীপ নামে পরিচিত এই উমানন্দ দ্বীপ। এই যদি আমরা লঞ্চের ভেতরটাতে থাকতাম তাহলে এত সুন্দর ভিউ আমরা কখনোই উপভোগ করতে পারতাম না। তো দেখো, মাঝখানে ছোট্ট মতো একটা পাথর দিয়ে দ্বীপ মতো টাইপের তৈরি হয়েছে, আর পাশে দেখো আরও অনেক লঞ্চ আছে, সরকারি বেসরকারি। তো দেখো এত কুয়াশা যে দ্বীপটাকে বোঝাই যাচ্ছে না। তো উপর দিয়ে দেখো রোপওয়েও আছে। তো তোমরা যদি চাও রোপওয়ের মাধ্যমেও তোমরা যেতে পারবে উমানন্দ মন্দিরে। তো আমরা যেহেতু জানতাম না ওটা, তো আমরা লঞ্চে করেই উমানন্দ মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আর দেখো ওই যে দ্বীপটা, ওটাই হচ্ছে উমানন্দ মন্দির। তো আমরা ওখানে যাব, কিন্তু এত কুয়াশা, এত কাছে এসেও দ্বীপটাকে সেইভাবে দেখা যাচ্ছে না। তো চলো দেখতে থাকো। তো 10 মিনিটের জার্নি কমপ্লিট করে আমরা নেমে পড়লাম এই উমানন্দ মন্দিরের এখানে। তো এখন আমাদেরকে এই সিঁড়িগুলো ভেঙে পাহাড়ের ওপরে যেতে হবে, কারণ যেহেতু মন্দিরটা একদম পাহাড়ের ওপরে। আর যেতে যেতে এই রাস্তার ধারে অনেক রকম ফলের দোকান ছিল। তো তোমরা এখানে ফল খেতে পারো, তাহলে এনার্জিটাও একটু বেড়ে যাবে। তো আমরাও একটু ফল খেয়ে নিয়েছিলাম। আর সেই দিনকে প্রচুর প্রচুর ভিড় ছিল বাবা, মনে হচ্ছে ঠেলাঠেলি করে সবাই যাচ্ছে। তো যাই হোক, চলো হাফ ওপরে উঠলাম, ওঠার পরে আমরা চলে আসলাম মূল মন্দিরে। তো এখন মূল মন্দিরে দেখো ভিড়টা আজকে কী পরিমাণে। আর যেহেতু আমরা সারাদিন জার্নি করে এসেছি, আর আমাদের ড্রেসপত্র চেঞ্জ করা ছিল না, তো আমরা পুজো দেবো না এখানে। আর তোমাদেরকে বলি, এই দেবালয়ে মহাদেব পূজিত হয় উমানন্দ নামে। হিন্দু পুরাণ অনুসারে শিব তার স্ত্রী পার্বতীর সুখ আনন্দের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন। আমরা আসলাম এই মন্দিরটা একটু দর্শন করতে। আর দেখো এখানে আছে পুজো দেওয়ার জন্য আর সরঞ্জাম। তো তোমরা যারা যারা পুজো দেবে এখান থেকেই নিতে পারবে, নিয়ে পুজো দিতে পারবে। তো একটাবার ভেবেছিলাম যে একটু যাব ওপরে, কিন্তু যে পরিমাণে ভিড়, প্রায় 300-350 লোকের লাইন, তো আমরা ওপরে যেতে পারিনি। তো সবাই বললো চলো, যেহেতু মূল মন্দিরে যেতে পারলাম না, তো সাইডটা মানে মন্দিরের চারপাশটা একটু পরিদর্শন করে নিই। তো মন্দিরের সাইডটা পরিদর্শন করতে করতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত বড় মন্দির, আর যেহেতু উঁচু নিচু এরকম ঢাল আছে, সিঁড়ি সিঁড়ি করা। তো যাই হোক, আমরা সবাই মিলে পুরো মন্দিরটা পরিক্রমা করেছিলাম। তো যেতে যেতে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখেছিলাম। তো দেখো কি দারুণ যে লাগছে ওপর থেকে নিচটা, তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে বলি, এই উমানন্দ মন্দিরে আসতে গেলে সকাল 6টা থেকে 5টা পর্যন্ত এর মধ্যেই আসতে হবে, কারণ এই পর্যন্তই মানে লঞ্চ পারাপার হয়, ঠিক আছে। তো চলো দেখো কি সুন্দর লাগছে পুরো মন্দিরটা পরিক্রমা করতে। তো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট ছিল, তো এখানে সবাই ফটো তুলছিল, আর আমরাও চলে আসলাম একটু ফটো তুলতে। তো দেখো এই উপর থেকে নিচটা কী দারুণ লাগছে। তো পুরো মন্দিরটা পরিক্রমা করার পর নিচে নামতে নামতে হঠাৎ করে দেখলাম যে এখানে বজরংবলীর মন্দির আছে, আর ওখানে একটু প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম নিচে। তো নিচে আসার পর আমরা চলে এসেছিলাম একটু মার্কেটে। তো এখানে মার্কেটে অনেক রকম জামাকাপড় ছিল, তো আমরা এত কিছু দেখিনি, ভাবলাম যেদিনকে ফিরবো সেদিনকে দেখা যাবে। আর এই যে আমাদের দাদা, দেখো কোথায় চলে যাচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা একটু ঢুকুঢুকু করো, তো এখানে মানে প্রত্যেকটা জিনিস হাফ দামে ছিল। তো দাদা তো ওখানে গিয়ে যখন শুনলো যে প্রত্যেকটা জিনিস হাফ করে দাম, তো ভীষণ মজা পেলো। তো দেখো, যাই হোক আর কিছু বললাম না। তো এখানে একটু মার্কেটটা আমরা ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর তখন বেজে গেছিলো 4টে, আর আমার পেয়ে গিয়েছিলো ভীষণ খিদে, মানে আমার না সবারই। তো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে গিয়ে শুনি যে প্রায় সব খাবার মোটামুটি শেষ, কিছু খাবার আছে কিছু নেই। তো যা ছিল সেটাই আমরা অর্ডার করেছিলাম, কারণ যেহেতু 4:30 বাজতে গেছে আর পেয়েছি ভীষণ খিদে, তো যা পাওয়া যায় সেটাই ঠিকঠাক। তারপর তো খাবার অর্ডার করা 30 মিনিট হয়ে গেল, খাবার দেয়ই না দেয়ই না। আর বিরক্ত লাগছে, ভালোও লাগছে না। আমার মুখটা দেখো মনে হচ্ছে পুরো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যে আমাকে ইট বালি দিলে আমি সেটাই খেয়ে নেব। তারপর 30 মিনিট বাদে চলে আসলো আমাদের মিক্সড ফ্রাইড রাইস। তো এর সাথে কোনো কিছু ছিল না, ওরা বললো যে এটা নাকি চাটনি সস এইসব দিয়ে নাকি খেতে হবে। তো আমি জীবনে কোনো দিন খাইনি, ওরা বললো এটা খেয়ে দেখো খুব সুন্দর লাগবে। তো টেস্ট করে দেখলাম, খুব সুন্দরই লাগলো। তো এর সাথে বললো চিকেন বা কোনো কিছু খেতে মানে লাগবে না, এটা বলে দিয়েছিল। তো টেস্ট করবার ঠিকঠাকই ছিল।
তো চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর কমপ্লিট করতে করতে বেজে গেল 5টা। 5টার পর আমরা এখানে একটা রুম নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের যে গ্রুপটা আসছে তাদের ট্রেন এখনও পর্যন্ত পৌঁছায়নি। এখনও পর্যন্ত দেখাচ্ছে ওদের ট্রেন পৌঁছাবে 8টাতে। তো আমরা এখন এই 3-4 ঘন্টা কি করব, তো আমরা একটা রুম নিয়ে নিলাম। যদিও বেশি ভালো একটা রুম নিইনি, কারণ যেহেতু 2-3 ঘন্টার জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য, তো একটা নর্মাল রুম নিয়েছিলাম। কিন্তু দেখো যা অবস্থা, কিন্তু এই রুমের ভাড়া নিয়েছিল 1000 টাকা করে মাত্র 2-2.5 ঘন্টার জন্য। তো এই রুমটাতে আমরা 2-2.5 ঘন্টা ছিলাম কোনো রকমে, কারণ ঠান্ডা লাগছিল আর বাইরে ঘোরাঘুরি কতক্ষণ করব বলো। তো আমাদের গ্রুপটা 8টার মধ্যে ঢুকে যাবে, তারপরে আমরা 8টার পর আমরা রওনা দেব শিলংয়ের উদ্দেশ্যে। তো চলো এখানে টাটা, সবাই ভালো থেকো।